আমি খোঁজ নিয়ে শুনেছি সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্য, যেটা অন রেকর্ড উনি বলেন নাই। বক্তব্যটা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে এই প্রশ্নগুলো এসেছে যে বাংলাদেশে আরো তো রাজনৈতিক দল আছে, কাউকে তো সেনাবাহিনী পাহারা দিয়ে বেড়াচ্ছে না, এদেরকে কি কেন এটা করছে, সেনাবাহিনীর ভিতরে প্রশ্নটা উঠেছে। তখন এটা যখন সেনাবাহিনী প্রধানকে বলা হয়েছে, তিনি বলেছেন ওদের যে অবস্থা এখন, এই প্রোটেকশন যদি না দেওয়া হয় ওদেরকে লোকজনকে মেরে ফেলবে, যে কোনো জায়গায় মেরে ফেলবে, তখন দায় দায়িত্ব দেবে সেনাবাহিনীর উপরে, যেহেতু সেনাবাহিনী একটা পজিশনে আছে। আর একটা ব্যাপার আমি এই প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি কিছু লাইভ প্রোগ্রাম করেন বিভিন্ন সময়। কিছুদিন আগে রাতের বেলা আপনার আপনার ওয়াশিংটনের রাতের বেলা আপনি একজন প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্বকে নিয়ে লাইভ প্রোগ্রাম করেছিলেন। তখন আপনার যেন কোনো মনে হচ্ছিল আপনার দর্শকদের এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন, বাংলাদেশে বিশেষ কিছু ঘটছে, রাত পেরুলেই হয়তো আমরা কোনো একটা খবর পাবো। বিষয়টা কি ছিল সেটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা এই বিষয়টা সামনে আনার জন্য। আরেকটা বলি, ওয়াকার সাহেবের যে বক্তব্য আপনি অফ দ্য রেকর্ড থেকে এনে যে কথাটা ইয়ে করলেন, তুলে ধরলেন, দুটাই বিশ্লেষণ করা খুবই জরুরি। জরুরি হলো এই, বাংলাদেশের 5ই অগাস্টের পরবর্তী সময়ে প্রতিবারই একটি বিষয় ঘটানো হচ্ছে আর্মির পক্ষ থেকে, স্পেশালি ওয়াকারের পক্ষ থেকে। সেটা কি, ওয়াকার কিছুদিন পরপরই উনি আসেন যে আজকে আমি বক্তৃতা করব, মানে এখন নয়, আমি বলছি আর কি, বক্তৃতা করব। তখন একটা আমাদের মনে একটা প্রশ্ন আসে, তাহলে উনি যে বলছিলেন 5ই অগাস্টে বলছিলেন যে দেশের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, এবং সেখানে আমরা এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছি, আমরা এখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাব, এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা করব। তাহলে কি আমরা সেই বিষয়গুলো কি উনি উত্থাপন করবেন, সেটা কি প্রতিপালন করবেন? এরকম একটা ধোঁয়া উনি উঠাতেন, যেটা এখন সময়ের পরিবর্তনে, এই সময় যখন এখন আসলো 16ই জুলাই, তখন আমরা দেখতে পেলাম যে না, নিরস্ত্র বাঙালি সাধারণ মানুষের উপর এই আর্মি গুলি করছে। ওয়াকার সাহেব কিন্তু তখন আর এনাফ আর বলছেন না, উনি কিন্তু তখন আর মাইক্রোফোনে আসছেন না, ভিডিওতে আসছেন না। অতএব আপনি সেই যে বহুদিন আগে আমার যে লাইভ প্রোগ্রাম দেখছিলেন সন্ধ্যার সময়, আমাদের এখানে একটু অন্ধকার হয়ে পড়েছিল, সেই সময়ের কথাটা হলো যে এই ওয়াকার সাহেব যে বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে, নিরাপত্তা আছে। অতএব ধারণা করা হচ্ছিল যে উনি যে বক্তৃতা করবেন সেদিন, সেটাতে কি উনি এমন কোনো কিছু করবেন যেটাতে করে বাংলাদেশে আর কোনো মব কিলিং হবে না, আর কোনো অ্যাট্রোসিটি হবে না, আর কোনো গণ হত্যার পরিবেশ তৈরি হবে না। অতএব সেই উত্তেজনাটা যাতে সরাসরি মানুষের সামনে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা অ্যানালাইসিস করছিলাম। কিন্তু 16ই জুলাই সেটা প্রমাণ করে দিল যে এই ঠিকাদার সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকার, এই ওয়াকার সাহেব আসলে যাদের হয়ে, যে প্রভুদের হয়ে উনি কাজ করছেন, তাদের জন্য কাজ করার জন্য ওনার যত ধরনের অভিনয় করতে হবে, যতবার মোলা ঝুলাতে হবে, সেইগুলো উনি করেছেন। উনি না হলে এসে সভা করে কেন বললেন যে এনাফ ইজ এনাফ, নো মোর মব, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, জানুয়ারিতে আমরা ব্যারাকে ফিরে যাব। উনি তো আর কিছুই এখন বলছেন না। তারেক জিয়ার সাথে দেখা করে ওনারা ডিসেম্বর থেকে নিয়ে গেলেন এপ্রিলে, এবং রোজার আগে পিছনে। এখন তারপর ঘটানো হচ্ছে ইয়েতে গোপালগঞ্জে গণহত্যা, তারপর শিশুদের স্কুলের উপর, আমি বলছি মাইলস্টোন স্কুলের উপর ফাইটার জেট ক্র্যাশ হওয়াতে সেখানে শিশুদের যারা নিহত হয়েছে তাদের সঠিক তদন্ত, সঠিক নাম্বার প্রকাশের জন্য, এবং এই ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত বন্ধু, যাকে উনি উপঢৌকন হিসাবে একটা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন,
তার পদত্যাগ, এই সকল দাবিতে যখন আমাদের শিশুরা সচিবালয়ে ঘেরাও করে, তখন সেখানে আবার আর্মি গুলি করে, আবার একটা শিশু সেখানে নিহত হয় এবং বহু আহত হয়, এবং এসব ভিডিও দেখা যাচ্ছে। অতএব এই বিষয়টা একদম আপনার কাছে এখন ক্লিয়ার করে আমাদের শ্রোতা মন্ডলীর কাছে উত্থাপন করছি যে আমাদেরকে আর মরিয়া প্রমাণ করিতে হবে না আমরা জীবিত ছিলাম। এই যে তিনি এই আর্মি প্রধান, তা উনি আপনি যে কথাটা অফ দ্য রেকর্ড থেকে এনে বলছেন যে কেন পাহারা দিচ্ছেন, এটা কত বড় আমি বলবো যে এই যুক্তিটা আসলে কোন নিয়মে খাটে যে তাদেরকে মেরে ফেলবে, অর্থাৎ তাদেরকে রক্ষা করতে পুরা গোপালগঞ্জবাসীকে গুলি করতে হবে। তাদেরকে রক্ষা করতে হলে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে তাদের গুলি করতে হবে, এবং তাদের হোটেলে পাহারা দিতে হবে সমস্ত নামি দামি যত সাজোয়া যান আছে যেটা যুদ্ধে ব্যবহৃত হয়। এদেরকে তো আপনারা পাকিস্তানি মিলিটারি যেই ফর্মুলাতে তাদের দেশ শাসন করে, একবার ইমরান খানকে নিয়ে আসে, আরেকজনকে নিয়ে আসে, এখন আরেকটাকে নিয়ে আসে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায়, এবং ক্ষমতায় বসে তাদেরকে কাউকে কিন্তু 5 বছর কভার করতে দেয় না। অতএব এই ফর্মুলাতে যে বাংলাদেশে এই 5টা ছেলেকে যাদেরকে দিয়ে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে, এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই 5 জনকে রক্ষা করার জন্য। এটা সম্পূর্ণভাবে যেহেতু অফ দ্য রেকর্ড, আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না। আর যদি এটা যৌক্তিক ভাবেই উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত, কারণ ওনার কোনো দায়িত্ব নেই একটি রাজনৈতিক দলকে পাহারা দেয়ার। ওনার দায়িত্ব যদি হয়ে থাকে, আগেই বলে রাখি, সশস্ত্র বাহিনীর কাজ কিন্তু মৌলিক কাজ কিন্তু দেশের মানুষের নিরাপত্তা বিধান নয়। ওনাদের শপথ হলো 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, আমাদের ভৌগোলিক স্বাধীনতা রক্ষা করবেন, আমাদের মানচিত্র রক্ষা করবেন, আমাদের 1 ইঞ্চি মাটিতেও যাতে বহিঃশত্রু দাঁড়াতে না পারে। কিন্তু এই আর্মি কি করছেন? এই আর্মি যদি বলা হয় ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় নিয়ে ওনাদেরকে ব্যবহার করছেন, দ্যাট ইজ অলরেডি নট ট্রু। ইটস প্রুভেন দ্যাট এই মিলিটারি ডক্টর ইউনুসের কে এনেছেন, বসেছেন, ডক্টর ইউনুসকে বলছেন আপনি যা খুশি করে বেড়ান, আমরা আমাদের মতন ক্ষমতায় করব। না হলে তাদের কোর্ট মার্শাল হওয়ার মৌলিক কারণটা হলো যে তারা একটা কোন রাজনৈতিক পার্টিকে ওনারা করতে পারে না, প্রোটেকশন দেওয়ার অধিকার রাখেন না, আইনগত ভিত্তি নেই। এবং আমি এটাও বলছি না যে এক দলকে দিতে হলে আরেক দলকে দিতে হবে, সেটারও আইনগত ভিত্তি নেই। তাদের যদি জানের নিরাপত্তাহীনতায় থাকে তাহলে তারা পুলিশ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারে এবং তারা সেটা অ্যাসাইন করতে পারে। তা বাংলাদেশে এখন প্রাইভেট সিকিউরিটি পাওয়া যায় আমেরিকার মতন, সেখানে তাদের যেহেতু হাজার হাজার কোটি টাকা এখন তাদের মূলধন, তারা পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা নিয়োগ করতে পারে নিজস্ব ভাড়া দিয়ে। এমনকি পুলিশ বা আমেরিকাতে পুলিশকে আপনি টাকা দিয়ে ঘন্টা হিসাবে পাহারায় রাখতে পারেন, কিন্তু আর্মিকে নয়। এটা মনে রাখতে হবে। আর্মি হলো বহিঃশত্রু আমাদের সম্পদ, যে সম্পদ কাজে লাগবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার, এবং তারা এই কয়েকজনকে রক্ষা করতে আমাদের জনগণের উপর গুলি করেছেন। সেটা গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন যা বাংলাদেশি জায়গা নয়, অন্য দেশের জায়গা নয়। গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পথিকৃৎ, যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। সেখানে ওনাদের প্রয়োজন ছিল এই পার্টি, এই যে 5 জন, তারা যে বলছে মার্চ টু গোপালগঞ্জ, মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করেছে, তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল। আর্মির তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল যে নো, ইউ ক্যানট ডু দ্যাট। তোমরা বলছো পথসভা করছো, আমরা কি করছো সারা দেশে, আর এখানে মারছো, এটা তো মিলিটেন্ট বিষয়। সো তারা জনগণকে প্রোটেক্ট না করে তারা প্রোটেক্ট করলো যাদেরকে তারা ক্ষমতায় বসিয়ে 4-5 বছর পরে আবার ফেলে দিয়ে আবার কাউকে বসাতে চায়, সেই পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। দস্তগীর জাহাঙ্গীর, আমরা বাইরে আছি, এর জন্য আমরা মিডিয়ার মানুষ, সে
সেনাবাহিনী সম্পর্কে যেভাবে খোলামেলা আলোচনা করছে, বাংলাদেশের অনেকেই তা করতে চান, করতে পারেন না। আপনি একটু শব্দ ব্যবহার করেছেন ঠিকাদার, এই ঠিকাদার শব্দটা, এটাও কিন্তু বাংলাদেশ বসে কেউ করার চিন্তা করবেন না। যেমন এটা নানা অর্থ হতে পারে, যেমন ডেপুটি কমিশনার, ডিসি, জেলা প্রশাসক, আর কমিশনার বাংলা আছে এটা দালাল। কমিশনার যে দালালি করে তার নামও কমিশন হতে পারে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা যেহেতু সেনাবাহিনী প্রসঙ্গে আমরা আছি, এই সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর প্রধান উপদেষ্টাকে বিভিন্ন সময় একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন। উনি যতক্ষণ আছেন উনার কাজে উনারা সব ধরনের সহযোগিতা করে যাবেন। এটার একটা শর্ত এক পর্যায়ে ছিল, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়, জানুয়ারি থেকে সেনাবাহিনী ফেরত যাবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোনো অবস্থা বা দাবিও এখন আর নেই। সেই অবস্থায় সেনাবাহিনী কন্টিনিউ করছে। আপনি আরেকদিন খেয়াল করবেন, গোপালগঞ্জ নিয়ে সর্বশেষ একটা কমিশন গঠন করা হয়েছে, তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশনের মাধ্যমে যে তাতে ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়েছে, কে আক্রমণ করেছে, কিভাবে আক্রমণ করেছে, সেনাবাহিনী যে গুলি করেছে বা সেনাবাহিনী কি, সেই অংশটা নাই। কিন্তু এখানে কিন্তু আরো যাদের বিরুদ্ধে আক্রমণ হয় নাই, মামলা যাদের হয় নাই, তাদেরকেও কিন্তু কমিশনের সুপারিশের মাধ্যমে তাদেরকে আনা হবে। সেটা যেখানে গোপালগঞ্জ থেকে খবর পাই আমরা, নদীমাতৃক এলাকা, প্রচুর মানুষ এখন নৌকায় বাস করেন, প্রচুর মানুষ এখন ধান খেতে বাস করেন, বাড়িগুলো থাকতে পারছেন না, কিন্তু আমরা তুলে ধরতে পারছি না সেটা। এই বিষয়টা আসলে আপনি বলেছেন যে ছবিগুলা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া হচ্ছে, গোপালগঞ্জটাকে আর কি করা যায় স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে? দেখুন, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাকে কোনো ধরনেরই স্পেস দেয়নি যে তার খুব প্রশংসা এসব করেনি। তারা সবসময়, আমি উদাহরণ একটু আগেও দিলাম অন্য জায়গায়, আমি আপনাকেও বলি, সেটা হলো যে অগাস্ট মাসে উনি ক্ষমতা দখল করলেন, সেপ্টেম্বর মাসে উনি আসলেন জাতিসংঘে নিউ ইয়র্কে। সেখানে উনি গদগদ হয়ে তার নেটওয়ার্কিং পাওয়ার দেখানোর জন্য উনি নিজেই গেলেন সদর দপ্তরে নিউ ইয়র্ক টাইমসের, এবং সেখানে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উনি কিন্তু নির্দ্বিধায় মিথ্যা কথা বললেন। এবং সেই সাংবাদিক পরপর 3 বার ওনাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, আপনার ইন্টারিম সরকার এর জন্য কি করছে? উনি বলছেন না, এটা সত্য কথা নয়, এরকম কিছু হচ্ছে না, পরাজিত যারা ক্ষমতায় ছিল স্বৈরাচার, তারা দেশ থেকে পালিয়ে গেছে, এখন দেশে শান্তি বিরাজ করছে, সমস্ত ঠিক আছে। ওই ভদ্রমহিলা আবার বললেন যে আমাদের কাছে রিপোর্ট আছে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে। আমার প্রশ্ন আপনার কাছে এইভাবে রিপিট করলেন, তো উনি আবারও বললেন যে না। তারপরে উনি ফাইনালি বললেন যে আমার কাছে আছে প্রমাণ যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, এই বিষয়ে আপনি বলুন। লোকটা বললো যে এটা অতিরঞ্জিত। তা আমি এই কথাটা এখন কেন বললাম যে আন্তর্জাতিক গণমাধ্যম, আপনি দেখেন ব্রিটেনে সে যখন গেল, সে যে ইন্টারভিউ দিল, সেই ইন্টারভিউ সে তার প্রচার ব্যবস্থা এক ধরনের বলে, যখন আমরা দেখলাম রিয়েল ইন্টারভিউ তখন দেখা গেল যে তাকে তুলোধনা করা হলো এবং তাকে সরাসরি বলা হলো যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ আনতে চান তাহলে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, এটাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য এখানে। সেই কথাগুলো তার যে প্রেস ইয়ে আছে সেখান থেকে বলা হচ্ছে না। এইগুলো গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তাকে চোখে রাখছে আমাদের কারণেই শুধু নয়, তাদের নিজস্ব ব্যবস্থাও রয়েছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ছাড়া তো আমাদের কাছে নিউজ ভিডিও গুলো আসে না, কারণ গণমাধ্যমে তো আসছে না। আপনাকে এটা উদাহরণ দেওয়াই সম্ভব, যখন ঢাকাতে মন্দির ভেঙে দেওয়া হলো ওই বুলডোজার দিয়ে, সেখানে আমার মনে হয় যমুনা টেলিভিশনের একজন রাস্তায় ওই রিপোর্টার, সে যখন একজনকে তারপরে দোল যাত্রায় তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেমন আছেন, কি করছেন, সেই ভদ্রমহিলা পরপর উনি ইয়ের কথা বলা শুরু করলেন যে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, অমুক তমুক দেওয়া হচ্ছে। এই রিপোর্টারের
বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, সে দ্রুততম সময়ে কথা চেঞ্জ করে সে ঘুরে অন্যদিকে গিয়ে এই লাইট বন্ধ করে দেয়। আর তার চেহারা দেখলে, তার সন্ত্রস্ত অবস্থা দেখলে, যে তাকে তো এখন এই মহিলাকে যে কথা বলতে দেওয়া হলো, এটার জন্য তার চাকরি যাবে, জেল হবে, এমনকি মব কিলিং হবে। এবং সেই সাথে আরেকটা বিষয় দেখা যাচ্ছিল, যিনি উপস্থাপিকা স্টুডিওতে আছেন তিনিও দ্রুততম সময়ে কথা বলে অন্যদিকে চলে যাচ্ছেন, কারণ তারও অবস্থা খারাপ হবে।